7 বছর পর দেশে ফিরছে তালুকদার বাড়ির বড় সন্তান আরদিয়ান রেদওয়ান। বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার কারণে কবুল বলার পর রাগ করে বিদেশে চলে যায়। আজ এত বছর পর বউকে ডিভোর্স দিতে বাড়ি ফিরছে সে। তালুকদার বাড়ি আজ জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে। রঙিন মরিচা বাতি আর সাজসজ্জায় পুরাতন জমিদার বাড়ি আজ নতুন রূপ ধারণ করেছে। তালুকদার বাড়ির বড় সন্তান পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে বাড়ি ফিরছে। এইটুকু আয়োজন অবশ্যই করা প্রয়োজন ছিল। তবে বাড়ির বাইরে আর ভিতরে পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। বর্তমানে বাড়ির সকলে নীরব আর শান্ত, তাদের মুখে হাসি ছিটেফোঁটাও নেই। বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সৃষ্টি। তখনই তার ফোনে পরিচয় 1 নম্বরে দেখে মেসেজ আসে। সৃষ্টি টিভির স্ক্রিনের ওপর থেকে দৃষ্টি সরিয়ে ফোনে মেসেজ পড়তে থাকে। মেসেজে সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল, আমি ফ্লাইটে উঠে পড়েছি, 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাব। সংক্ষিপ্ত লেখাটা পড়ে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে। সৃষ্টির ফোনে মেসেজ করা ব্যক্তি আর কেউ না, তার বড় ভাই তালুকদার বাড়ির বড় সন্তান ডক্টর আরদিয়ান রেদওয়ান। সৃষ্টি রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয়। এরপর তার ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যায় রান্নাঘরে। রান্নাঘরে বিভিন্ন প্রকারের খাবার রান্না করা যাচ্ছে শার্লিন বেগম, যিনি তালুকদার বাড়ির বড় গিন্নি। উনি আরদিয়ান আর সৃষ্টির মা। রান্নাঘরে গ্যাসের চুলায় বিরিয়ানি রান্না করছেন শার্লিন বেগম, কারণ আদ্রিয়ান তার মায়ের হাতের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, যা তার সবচেয়ে প্রিয় খাবার। তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় থাকা বিরিয়ানির উপর। তখনই রান্নাঘরে প্রবেশ করে সৃষ্টি। সে শার্লিন বেগমের কাছে গিয়ে বলে, আম্মু, আদ্রিয়ান ভাইয়া মেসেজ করেছিল আমায়, ভাইয়া ফ্লাইটে উঠে পড়েছে, 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাবে। সৃষ্টির কথা শুনে শার্লিন বেগম খুশি হয়ে যায়। আজ 7 বছর পর তার সন্তান দেশে ফিরবে। তার সন্তানকে একবার দেখার জন্য, জড়িয়ে ধরার জন্য কত ছটফট করছে শার্লিন বেগম। আজ অবশেষে তার সকল অপেক্ষার সমাপ্তি হবে। তার ছেলে তার কোলে ফিরে আসবে। তবে শার্লিন বেগম একটু পর কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়। তার মুখের হাসি বিলুপ্ত হয়ে যায়। সৃষ্টি তার মায়ের মুখ এমন গম্ভীর হয়ে যাওয়া দেখে প্রশ্ন করে, আম্মু, হঠাৎ করে কি হলো তোমার? ভাইয়া আসছে শুনে খুশি হওনি তুমি? শার্লিন বেগম সৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, মেঘ নামটা শুনে আমি তো ভালোবাসি তোকে গল্পটার কপি মনে করবেন না দয়া করে। এই 2টা গল্প একদম আলাদা প্ল্যাটে তৈরি। একবার পড়ে দেখুন, বুঝতে পারবেন মেঘ কোথায়। শার্লিন বেগমের মুখে মেঘের নাম শুনে সৃষ্টি শান্ত হয়ে যায়। মায়ের হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়ার কারণ সে এখন বুঝতে পারে। সৃষ্টি অসহায় মুখ করে বলে, উপরে ওর রুমে। আচ্ছা আম্মু, সত্যি কি মেঘ আমাদের সকলকে ছেড়ে চলে যাবে? আদ্র, ভাইয়া আর মেঘের কি একসাথে সংসার করা এখনো হবে না? সৃষ্টির কথা জবাব শার্লিন বেগম দিতে পারে না। সে শুধু ছোট করে বলে, ভাগ্য যা লেখা আছে তাই হবে। শার্লিন বেগম আর কোনো কথা বলে না। বিরিয়ানি রান্না শেষ করে রুমে ফিরে আসে। আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন জামান সাহেব, যিনি হলেন এই তালুকদার বংশের কর্তা, আদ্রর বাবা, যার পোশাক আর চলাফেরা আভিজাত্যর ছাপ স্পষ্ট ফুটে ওঠে। শার্লিন বেগম রুমে এসে দেখেন জামান সাহেব আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। শার্লিন বেগম তার কাছে এগিয়ে যায়। জামান সাহেব শার্লিন বেগমের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তার স্ত্রী এখন তাকে কি বলবে তাও উনি আগে থেকেই যাবেন। জামান সাহেব গম্ভীর কণ্ঠে বলেন, মেঘকে বলো ব্যাগপত্র গুছিয়ে নিচে আসতে, ওর জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছি আমি। জামান সাহেব আর শার্লিন বেগমকে কথা বলার সুযোগ দেয় না। দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। শার্লিন বেগম দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়।
বাড়ির সকল জাঁকজমকপূর্ণ আয়োজন বেলকনি থেকে তাকে দেখছে মেঘ। তার বিয়ের সময় বাড়িটি এমন সুন্দর করে সাজানো হয়েছিল, লাল রঙের মরিচা বাতি জ্বালানো ছিল। মেঘের মনে পড়ে যায় তার এই বাড়িতে প্রথম আগমনের কথা। ৫-৯ বছর বয়সে বাসায় মেয়ের বিয়ে হয় তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদওয়ানের সাথে। তখন আদ্র বয়স আনুমানিক ১৮ বছর হবে। মেঘের মা তার জন্মের পরই মারা যায়। মা মারা যায় মেয়েকে তার বাবা বড় করে, সৎ মায়ের অত্যাচার যাতে সহ্য করতে না হয়, এই জন্য তার বিয়ে করে নিয়ে তার বাবা। মা মরা মেঘকে সবসময় যত্ন আর ভালোবাসে গিয়ে আগলে রেখেছিলেন। কিন্তু বাবার ভালোবাসা আর যত্ন পাওয়ার ভাগ্য খুব বেশি দীর্ঘ হয়নি মেঘের। যখন মেঘের বয়স 14 বছর, তখন তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। বাবার মৃত্যুর পর মেঘের আশ্রয়স্থল তার চাচার বাসায়। কিন্তু চাচা আর চাচি তার বাবার সম্পত্তি লোভে তাকে তাদের বাসায় স্থান দিয়েছিল। মেঘ বাবা তার সকল সম্পত্তি তার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে যায়। চাচার বাসায় প্রতিনিয়ত অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে মেঘ, এমনকি সারাদিন না খেয়েও থাকতে হয়েছে তার। মেঘের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জামান সাহেব। মেঘের বাবা পেশায় একজন ডক্টর ছিলেন। বিয়ে করার পর উনি পিএইচডি করার জন্য বিদেশে চলে যান, যার কারণে অনেকদিন ধরে মেঘের বাবা আর জামান সাহেবের মধ্যেও দেখা হয়নি। প্রায় অনেক বছর পর জামান সাহেবের দেখা হয় তার এক পুরাতন বন্ধুর সাথে, যিনি তাকে মেঘের বাবার মৃত্যুর কথা বলেন আর মেঘের বর্তমান অবস্থার কথা। জামান সাহেব মেঘের কথা ভেবে কষ্ট পায়। এরপর উনি তার বন্ধুর সহায়তায় মেঘের চাচার বাসার ঠিকানা খুঁজে বের করে। মেঘকে তার সাথে নিয়ে আসতে চায় উনি, কিন্তু তার লোভী চাচা চাচি তাকে দিতে চায় না। কিন্তু জামান সাহেব তার ক্ষমতা ব্যবহার করে মেঘকে তাদের কাছে থেকে নিয়ে আসে। তবে মেঘের চাচা চাচি থেমে থাকে না, তারা থানায় মামলা করে জামান সাহেবের বিরুদ্ধে। যেহেতু জামান সাহেব মেঘের রক্তের সম্পর্কেও কেউ ছিল না, তাই পুলিশ মেঘকে তার চাচা চাচির কাছে ফেরত দিতে বলে, যার কারণে বাধ্য হয়ে জামান সাহেব মেঘের সাথে তার বড় ছেলে আদ্রিয়ানের বিয়ে দেয়। কিন্তু আদ্রিয়ান এই বিয়ে করতে চায়নি। তবে বাবার সিদ্ধান্তের বিপক্ষে যাওয়া তার ধারা সম্ভব ছিল না, যার ফলে বিয়ের দিন কবুল বলে আদ্রিয়ান পড়াশোনা অজুহাত দিয়ে বিদেশে চলে যায়। আজ 7 বছর পর আদ্র বাড়ি ফিরে আসছে। তবে তার এটাই শর্ত, মেঘ এই বাড়িতে থাকবে না। সে বাড়ি ফেরার পর যেন মেঘকে না দেখে। বেলকনিতে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণ করছিল মেঘ। অল্প কিছু সময় পর রুমে ফিরে আসে। এইটা তার রুম নয়, বরং আদ্রর রুম। আদ্র বিদেশে যাওয়ার পর থেকে সে এই রুমেই থাকে। আদ্রকে কখনো সরাসরি দেখে নাই মেঘ। 7 বছর আগে বিয়ের আসরে কবুল বলার সময় দূর থেকে একবার দেখেছিল, ওই শেষবার আর দেখেনি। তবে আদ্রর রুমে বড় ক্রমে বাঁধা তার একটা ছবি আছে। মেঘ সেই ছবির কাছে যায়, কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এরপর চোখ সরিয়ে নেয়। শান্ত স্বরে বলে, মিস্টার আদ্রিয়ান রেদওয়ান, চলে যাচ্ছি আমি। তবে যাওয়ার আগে শুধু একটাই চাওয়া, আপনার সাথে এই জীবনে আমার আর দেখা না হোক। কিন্তু মানুষ ভাগ্য থাকে, তবে জীবনে না। আজ থেকে বিয়ের সকল বন্ধন থেকে মুক্তি দিলাম আপনাকে। কথা দিলাম স্ত্রীর অধিকার নিয়ে আর কখন ফিরে আসবো না আপনার কাছে। বিদায় আমার অপ্রিয় স্বামী। মেঘ আদ্রিয়ানের ছবির সাথে আরো কিছু কথা বলে, এরপর ছবির নিচে থাকা ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তার হাত কিছু কেঁপে ওঠে, চোখ গড়িয়ে অশ্রু কণা প্রবাহিত হয়। আদ্রিয়ানের সাথে তার কখনো দেখা হয়নি, সরাসরি কথাও বলে তার সাথে, তবুও এক অদ্ভুত মায়া কাজ করত এই অপরিচিত মানুষটার উপর। কিন্তু ওই মানুষটা তাকে ভালোবাসে না, ঘৃণা করে। শুধুমাত্র তার জন্য এতদিন পরিবার আর মা বাবার সাথে যোগাযোগ করেনি।
আদ্রিয়ান চলে যাওয়ার পর শার্লিন বেগম প্রতিদিন কান্না করত, তার সন্তানকে দেখার জন্য ছটফট করত। যা মেঘ দেখছে, একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার অপরাধ বোধ তার মধ্যে কাজ করত, কিন্তু সে কিছু করতে পারত না। গত 3 দিন আগে মেঘের অ্যাডমিশন সেন্টারে রেজাল্ট দিয়েছে। তার ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স হয়েছে। জামান সাহেব তাকে সেখানে ভর্তি করাচ্ছেন। আর 3 দিন আগে আদ্রিয়ান হঠাৎ করে সৃষ্টির ফোনে মেসেজ করে জানায় সে দেশে ফিরবে, কিন্তু শর্ত একটাই, মেঘকে ডিভোর্স দিব, আর মেঘ যেন এ বাড়িতে থাকে না পারে। যা মেঘ শুনে, যদি মেঘ আদ্রিয়ানকে ডিভোর্স না দেয় আর সেই বাড়ি ছেড়ে চলে না যায়, তবে আদ্রিয়ান আর কখনো বাড়ি ফিরবে না। এর জন্য মেঘ সিদ্ধান্ত নেয় সে আদ্রিয়ানকে ডিভোর্স দিবে, আর তার পড়াশোনার জন্য ময়মনসিংহে চলে যেতেই হবে, সেখানে তাকে থাকতে হবে। তাই আজ মেঘ তালুকদার বাড়ি ছেড়ে ময়মনসিংহ চলে যাচ্ছে। আদ্রিয়ান আর তার ডিভোর্সের কথা পরিবারের সকলকে জানায়। জামিন সাহেব উকিলের সাথে কথা বলে সম্পূর্ণ ঠিক করেছে। জামিন সাহেব আপত্তি করেননি, কারণ উনি জানেন আদ্র কখনো মেঘকে তার বউ হিসাবে মেনে নেবে না, আর মেঘই বা কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে। মেঘের একটা ভবিষ্যৎ তো রয়েছে, তাই উনি তাদের ডিভোর্স করিয়ে দেয়। তবে শুধু মেঘই ডিভোর্স পেপারে সাইন করেছে, আদ্রিয়ান করেনি। সে দেশে ফিরে তারপর সাইন করবে। বাড়ির অন্য সদস্যরা জামিন সাহেবের সিদ্ধান্ত মেনে নিয়েছে, কারণ তারাও জানে আদ্র মেঘকে ঘৃণা করে। যদিও শার্লিন বেগম প্রথমে আপত্তি করেছিলেন, তবে জামান সাহেবের সিদ্ধান্তের ওপর কথা বলতে পারেনি। আদ্রিয়ানের ওপর দিকে একবার ফিরে তাকায়, এরপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেঘের ভাবনার মাঝে শার্লিন বেগম দরজায় কড়া নাড়া। শার্লিন বেগম বলে, মেঘ, ড্রয়িং রুমে তোমার বড় আব্বু অপেক্ষা করছে তোমার জন্য। শার্লিন বেগমের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায়, এরপর ব্যাগপত্র গুছিয়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে বসে আছেন জামান সাহেব। সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি উঠে দাঁড়ান। মেঘ একবার তার বড় আব্বুর মুখের দিকে তাকায়, এরপর শার্লিন বেগমের কাছে যায়। মেঘ হাঁটু গেড়ে বসে যায় তার পায়ের কাছে, হাত দিয়ে পা ছুঁয়ে দেয় আর বলে, আমার জন্য দোয়া করো বড় আম্মু। শার্লিন বেগম তার মাথায় হাত রাখেন। শার্লিন বেগম সবসময় চেয়েছে আদ্রিয়ান বাড়ি ফিরে আসুক, কিন্তু উনি মেঘের সাথে ডিভোর্স হয়ে যাক তা চাননি। মেঘ এই বাড়ি ছেড়ে চলে যাক তাও চাননি। মেঘ আর সৃষ্টিকে উভয়কে মেয়ের মতো ভালোবেসেছেন। মেঘের জন্য আদ্র বাড়ি ছেড়ে চলে গেছে, যার জন্য উনি মেঘকে অপছন্দ করতেন। তবে ঘৃণা নয়, কারো প্রতি স্নেহ যত্ন প্রকাশ না করলে কি তাকে ভালোবাসা যায় না? মায়ের কাছে তার সকল সন্তান তো এরকমই হয়। তখনই ড্রয়িং রুমে উপস্থিত হয় সৃষ্টি, রুহুল আমিন, তার স্ত্রী নীলামা বেগম আর তাদের সন্তান জুনাইদ। মেঘকে তাদের থেকে বিদায় নেয়, এরপর বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির সদর দরজা অতিক্রম করার আগে একবার সম্পূর্ণ বাড়িটা পর্যবেক্ষণ করে। এইটা তার শ্বশুর বাড়ি ছিল, এখন আর নাই। মেঘ গাড়িতে উঠে বসে, জামান সাহেব তার পাশে ড্রাইভিং সিটে বসে। মেঘ একবার জামান সাহেবের দিকে তাকায়, উনি খুব শান্ত হয়ে ড্রাইভ করছে। গাড়ি চলতে শুরু করে। উদ্দেশ্য এখন ময়মনসিংহ যাওয়া, আর কখনো এই শহরে তার ফেরা হবে না। এই বাড়িতে সে আর আসবে না। স্বামী নামক মানুষটার সাথে তার দেখা হবে না, কখনো না। 6 ঘন্টা পর বিমান বাংলাদেশে এসে পৌঁছায়। গাড়িতে থাকা সকল যাত্রী নেমে পড়ে, শুধু একজন ছাড়া। বিমানে এক সিটে হাতে বই নিয়ে বসে আছেন এক ব্যক্তি, যার সম্পূর্ণ মনোযোগ এখন তার হাতে থাকা বইয়ের দিকে। আশেপাশে মানুষ যে নেমে পড়েছে তা সে বুঝতে পারে না। বিমানের একজন মহিলা এয়ার স্টার এগিয়ে আসে সিটের দিকে।
ব্যক্তির হাতে থাকা পাসপোর্ট তার নাম দেখে বিনয়ের সাথে বলে, এক্সকিউজ মি মিস্টার আদ্রিয়ান রেদওয়ান, আপনি বাংলাদেশে এসে পড়েছেন। বিমান থেকে নামতে হবে এখন। বিমানের এয়ার রেস্টের কথা শুনে বই পড়া ব্যক্তিটা বিরক্ত হয়, নাক মুখ কুঁচকে তাকায় সামনের দিকে। ব্লু হোয়াইট সংমিশ্রণে ডোরাকাটা শার্টটা আষ্টপৃষ্ট জড়িয়ে আছে মানুষটার সাথে। বাম হাতে তার ব্র্যান্ডেড ঘড়ি আর অন্য হাতে একটা দামি আংটি রয়েছে। মুখের আদল কোনো হিরোর থেকে কম নয়। ফর্সা ত্বক আর নাকটা বেশি উঁচু। মুখের চারপাশে চাপদারি ছাপ খুব ভালো করে বোঝা যাচ্ছে। এত সময় ধরে যার রূপ আর সৌন্দর্য প্রশংসা করা হয়েছে তার নাম ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। বর্তমানে যিনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে তার বাড়িতে ফিরেছেন। বই পড়া বন্ধ করে আদ্রিয়ান তার সিটের আশেপাশে তাকায়। বিমানে এখন সে ছাড়া অন্য কোনো যাত্রীর উপস্থিতি নাই। ওয়ারিস্টারের ডাকার কারণ সে এখন বুঝতে পারে। আদ্র বিমানের জানালা দিয়ে বাইরে তাকায়। আজ 7 বছর পর সে বাংলাদেশে ফিরেছে। তার মাতৃভূমিকে আবার স্বচোখে দেখার সৌভাগ্য হয়েছে। আমেরিকায় যতই সে পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার জন্য যাক না কেন, তার মন সবসময় তার দেশেই পড়েছিল। আদ্রিয়ান তার হাতে থাকা বই ব্যাগে ভরে নেয়। এরপর সিট থেকে উঠে দাঁড়ায়। সামনে থাকা এয়ার হোস্টেল মহিলাকে কৃতজ্ঞতার সহিত বলে, সরি, বই পড়ার প্রতি মনোযোগ ছিল যে আপনার কথা শুনতে পাইনি। বাই দা ওয়ে, ধন্যবাদ আপনাকে। আদ্রিয়ান কথাটা বিনয়ের সহিত বলে, যা শুনে ওয়ারহেস্টো বলে, ইট ইজ অল রাইট স্যার। আদ্রিয়ান আর কথা বাড়ায় না। সে তার ব্যাগপত্র নিয়ে বিমান থেকে নেমে পড়ে। বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে তার মন জুড়িয়ে যায়। আমেরিকায় থাকতে অনেক মিস করেছে সে তার দেশকে। আদ্রিয়ান শান্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে যায় বিমানবন্দরের দিকে। বিমানবন্দর থেকে আদ্রকে রিসিভ করার জন্য তালুকদার বাড়ি থেকে রুহুল আমিন আর সন্তান জুনাইদ জামান সাহেব মেয়েকে নিয়ে ময়মনসিংহে গিয়েছেন, যার কারণে উনি আসতে পারেননি। জুনাইদ প্রায় 1 ঘন্টা ধরে বিমানবন্দরের গেটের দিকে তাকিয়ে আছে। মূলত সে আদ্রকে দেখার চেষ্টা করেছে, কখন আদ্র আসবে আর সে তার কাছে যাবে। রুহুল আমিনের 2 সন্তান জুনাইদ আর জেবা তালুকদার বাড়ির বড় মেয়ে। 3 বছর আগে তার বিয়ে হয়ে গেছে। জেবা এখন তার স্বামী আর সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছে। আর জুনাইদ তার ছোট্ট, ওর বয়স আরো 12 বছর। তালুকদার বাড়ির সবচেয়ে ছোট সদস্য আর সকলে ভীষণ আদরের। বিমানবন্দরের গেটে আদ্রিয়ানকে দেখে জুনাইদ খুশিতে চিৎকার দিয়ে উঠে বলে, আব্বু, আদ্র ভাই এসে পড়েছে, ওই দেখো আদ্র ভাইয়া। জুনাইদের চিৎকার শুনে রুহুল আমিন বিমানবন্দরের গেটের দিকে তাকায়। সত্যি আদ্রিয়ান এসেছে। যদিও 7 বছর আগের মানুষটা আর এখনকার মানুষটার মধ্যে বিশাল তফাৎ রয়েছে। আদ্রিয়ান এখন 25 বছর বয়সের যুবক। তার বডি আর ফিটনেস আগের তুলনায় অনেক বেটার হয়েছে। চোখে তার কালো ক্রোমের সাদা চশমা, চেহারায় ডক্টর ভাব চলে এসেছে তার। রুহুল আমিন আর জুনাইদ এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান গেট দিয়ে ঢোকার সময় দূরে বসে থাকা রুহুল আমিনকে দেখতে পায়। আদ্রিয়ানও তার চাচার কাছে এগিয়ে যায়। তবে রুহুল আমিনের আগে জুনাইদ আদ্রিয়ানের কাছে পৌঁছাতে সক্ষম হয়। ও গিয়ে আদর কোমর জড়িয়ে ধরে আর বাচ্চার সুলভ কণ্ঠে বলে, আদ্র ভাইয়া, তুমি এসে পড়েছো? তবে এত দেরি করলেন কেন? কত ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করছি। আদ্রিয়ান জুনাইদের কথা মনে হাসে। এরপর ওর মাথায় হাত দিয়ে বলে, সরি জুনাইদ, তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছে বলে বিমান বাংলাদেশে আসতে দেরি করেছে, যার জন্য লেট হয়ে গেছে।
আদ্রিয়ানের কথা শেষ হতেই জুনায়েদ প্রশ্ন করে ওঠে, আদ্র ভাইয়া, আমেরিকা থেকে কি তুমি আমার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছো? আমার কিন্তু অনেক খেলনা চাই। আদ্রিয়ান সম্মতি জানিয়ে বলে, অবশ্যই নিয়ে এসেছি, বাড়ি যাই, এরপর সব দেব। আদ্রিয়ান জুনায়েদের সাথে কথা বলা শেষ করে রুহুল আমিনের সাথে টুকটাক কথা বলে। আদ্রিয়ান আশেপাশে তাকায়, তাদের সাথে জামান সাহেবকে না দেখে বলে, আব্বু আসেনি তোমাদের সাথে? জামান সাহেবের ময়মনসিংহ যাওয়ার কথা। রুহুল আমিন বলে না। রুহুল আমিন বলে, ব্যবসার জরুরি প্রয়োজনে তোমার আব্বুকে দূরে যেতে হয়েছে, তবে আজকের মধ্যেই ভাইজান বাড়ি ফিরে আসবে, রাতে তোমার সাথে অবশ্যই দেখা করবেন। ওকে। আদ্রিয়ান আর কথা বাড়ায় না। রুহুল আমিন আর জুনায়েদের সাথে গাড়িতে উঠে বসে। আর অন্যদিকে মেঘ আর জামান সাহেব গাড়ি করে ময়মনসিংহে যাচ্ছে। রাস্তায় প্রায় শেষের দিকে, 5 মিনিট পর তারা বাসায় পৌঁছে যাবে। মেঘ গাড়ির মধ্যে বসে আছে, তার পাশে ড্রাইভিং সিটে বসে আছে গাড়ির ড্রাইভার করছে জামান সাহেব। বাড়িতে এত ড্রাইভার থাকার পরেও জামান সাহেব নিজে ড্রাইভ করে মেঘকে ময়মনসিংহে পৌঁছে দেয়। মেঘ জামান সাহেবের দিকে তাকায়। জামান সাহেব বেশ শান্ত হয়ে ড্রাইভ করে যাচ্ছে, তবে মেঘ জানে তার বড় আব্বু মনে আজ কত কষ্ট। এই গম্ভীর চেহারা আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয়ের অধিকারী মানুষটাকে মেঘ চেনে। ছোটবেলা বাবার মৃত্যুর পর থেকে তার বড় আব্বু তাকে বাবার ভালোবাসা দিয়েছে, স্নেহ, মমতা আর যত্ন নিয়ে আগলে রেখেছে। সৃষ্টি আর মেঘ, এই দুজন মানুষ জামান সাহেবের কাছে কখনো আলাদা ছিল না। দুজনেই তার মেয়ে, বরং সৃষ্টির চেয়ে মেঘকে উনি বেশি আগলে রেখেছেন। বন্ধুর মেয়ে বলে না, নিজের মেয়ে বলে। আদ্রিয়ানের সাথে বিয়ে দিয়ে মেঘের জীবন উনি নষ্ট করেছেন, এই অপরাধ বোধ তার মধ্যে সবসময় কাজ করে। মেঘকে সমাজের সকলে ডিভোর্সি নারী হিসেবে জানবে আজ থেকে। মেঘের গায়ে কলঙ্ক লেগে গেল, যার জন্য দায়ী জামান সাহেব। বাবা হয়ে মেঘের জীবন ধ্বংস করে দিলেন উনি। মেঘ তার বড় আব্বুর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সে জানে তার জামান সাহেব কখনো চায়নি তার আর আদ্রিয়ানের ডিভোর্স হোক। মেঘকে উনি সবসময় তার ঘরের মেয়ে রাখতে চেয়েছিলেন। তালুকদার বংশের বড় বইয়ের পরিচয় যেন মেঘ পায়, তার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সব শেষ করে দিল আদ্রিয়ান। মেঘ আর তার ডিভোর্সের কথা বলে তালুকদার বাড়িতে আজ থেকে মেঘ থাকবে না। কথাটা ভেবেই কষ্ট হচ্ছে জামান সাহেবের। আজ তার মেয়ে সারা জীবনের জন্য তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘ মনে মনে বলে, সরি বড় আব্বু, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি, কিন্তু যা সত্যি তা মেনে নিতে হবে। এই বাড়িটা আমার, বরং আদ্রিয়ানের। আমাকে ঘৃণা করে একজন মানুষ কেন তার মা বাবার থেকে দূরে থাকবে? বড় আম্মুই বা আর কত তার ছেলেকে দেখার জন্য চোখে জল ফেলবে। সব দোষ আর ঘৃণার কারণ যেহেতু আমি, তাই আমি না হয় দূরে চলে গেলাম। যে বিয়েটা কখনো মানেনি তার সামনে বড় অধিকার নিয়ে নাই দাঁড়ালাম, মুক্তি দিলাম তাকে সকল বন্ধন থেকে। ভালো থাকুক, নয় হয় অন্য কারো হয়ে। প্রায় 5 মিনিট পর বাসার সামনে গাড়ি এসে থামে। মেঘ গাড়ি থেকে নেমে যায়, সাথে জামান সাহেবও নামেন। জামান সাহেব এগিয়ে আসে মেঘের কাছে, তার হাতে রয়েছে কিছু কাগজপত্র। উনি মেঘের কাগজ এগিয়ে দেন আর বলে, এই নাও মেঘ, এই বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ির মালিক তুমি। বাড়িটা 5 তালা, সবার উপরে তালায় থাকবে তুমি। অন্য সব তালা ভাড়া দেওয়া হয়েছে, যার থেকে মাসে মাসে টাকা আসবে। আর তোমার বাবার যা জমি ছিল তা কিছু ভাড়া দিয়েছি, আর কিছু বিক্রি করে ব্যাংকে তোমার নামে রেখেছি। এখানে সকল কাগজপত্র রয়েছে। মেঘ কাগজপত্র হাতে নিয়ে চেক করে দেখে, সত্যি এইটা দলিল।
জামান সাহেব কথা মেঘ সম্পূর্ণ শোনে। মেঘ বলে, বড় আব্বু, এই বাড়ি আমার নামে কেনার কি দরকার ছিল? আর ব্যাংকের টাকা দিয়ে কি করব আমি? পড়াশোনা বাবদ বেশি খরচ হয় না আমার? জামান সাহেব মেঘের মাথায় হাত রাখে আর যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়। জামান সাহেব বলে, মেঘ, তোমার বাবার সম্পত্তির উপর তোমার অধিকার রয়েছে। এখন তুমি বড় হয়েছে, সকল টাকার হিসাব রাখার বয়স হয়েছে তোমার। আর মেডিকেলে পড়াশোনার জন্য প্রচুর টাকা প্রয়োজন পড়ে। জামান সাহেবের কথায় মেঘ সম্মতি দেয়। এরপর মেঘ জামান সাহেবের থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে চলে যায়। যতক্ষণ মেঘকে দেখা যায় উনি ততক্ষণ অবধি মেঘের দিকে তাকিয়েছিলেন। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি নিয়ে আবার বাসার দিকে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর আদ্রিয়ান তালুকদার বাড়িতে এসে পৌঁছায়। প্রথমে গাড়ি থেকে নামে রুহুল আমিন আর জুনাইদ, আর সবার শেষ করে গাড়ির দরজা খুলে বের হয় আদ্রিয়ান। আজ 7 বছর পর সে আবার তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তালুকদার বাড়ির সাজসজ্জা আর অভিজাত্য এখন ঠিক আগের মতোই আছে। তালুকদার বাড়ির ভেতরে প্রবেশ করে আদ্রিয়ান, তার সাথে রয়েছে রুহুল আমিন আর জুনাইদ। গাড়ির শব্দ শুনে সৃষ্টি শারলিন বেগমকে ডাক দেয়। শারলিন বেগম এখন রান্নার ঘরে রান্না করছিল। টেবিলে প্রায় 20 প্রকারের খাবারের আইটেম সাজানো রয়েছে। তবুও শারলিন বেগম আরও রান্না করছেন। সৃষ্টির মুখে আদ্রিয়ান ফিরে আসার কথা শুনে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে ছুটে আসেন। শারলিন বেগমের বাড়ির সদর দরজার কাছে এগিয়ে যান। তালুকদার বাড়ির সদর দরজায় আদ্রিয়ান দাঁড়িয়ে রয়েছে। শারলিন বেগম আদ্রিয়ানকে দেখে তার কাছে ছুটে যায়। আদ্রিয়ানও তার মাকে দেখে ভীষণ খুশি হয়। আজ প্রায় 7 বছর পর তার মাকে দেখছে। আদ্রিয়ান গিয়ে জড়িয়ে ধরে শারলিন বেগমকে। শারলিন বেগম আদ্রর কপালে চুমো খায়, তার মাথা গাল সব জায়গায় হাত বুলিয়ে দেয়। শারলিন বেগম বলে, এই 7 বছরে কি একবার মায়ের কথা মনে পড়েনি তোর আদু? জানিস তোকে একবার দেখার জন্য কত ছটফট করেছি আমি। মা হয়ে সন্তানকে 7 বছর ধরে না দেখার কি কষ্টই তুই জানিস? আদ্রিয়ান তার মায়ের কথা শুনে হাসে। এরপর বলে, আম্মু, তুমি এখন আমাকে আদু বলে ডাকবে। বিদেশ থেকে PhD করে এসে যদি সপ্তম শ্রেণীতে ফেল করা একজনের সাথে তুলনা, তখন কেমন লাগে? আদ্রিয়ান 7 বছর বাড়ি না ফেরার কথা কিছু বলে না, কারণ সে এই খুশির সময় ওই ঘটনা মনে করতে চায় না। শারলিন বেগম আর আদ্রিয়ানকে কিছু বলে না। সৃষ্টি ছুটে যায় তার ভাইদের কাছে। সৃষ্টি বলে, ভাইয়া, আই মিস ইউ টু। আমার ছোট বোন সৃষ্টির সাথে আরো কিছু সময় কথা বলে আদ্রিয়ান। এরপর সকলের থেকে বিদায় নিয়ে সে ফ্রেশ হতে তার রুমে যায়। আদ্রিয়ান তার রুমে প্রবেশ করে। রুমটা তার আগের মতো রয়েছে, সবকিছু পরিপাটি করে সাজানো, খুব যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে সব। আদ্রিয়ান তার ব্যাগপত্র রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। তার ব্যাগগুলো সকল জামা কাপড় আলমারিতে রাখতে যায়। আলমারিতে জামা কাপড় রাখা শেষ করে যখন আলমারি বন্ধ করতে যাবে, তখনই একটা ছবি এসে তার পায়ের কাছে পড়ে। এইটা মেঘের ছবি। যদিও আদ্রিয়ানের রুম থেকে মেঘের সমস্ত ছবি সরিয়ে দেওয়া হয়েছে, হয়তো আলমারির কোন একটা মেঘের ছবি থেকে গেছে। আদ্রিয়ান একটু ঝুঁকে তার পায়ে পড়ে থাকা ছবি উঠায়। ছবিটাও উল্টো দিকে ঘুরেছিল। আদ্রিয়ান যখন ছবিটা ঘুরিয়ে দেখে তখন সে অবাক হয়ে যায়। অন্যদিকে সৃষ্টি আদ্রিয়ানের রুমে আসে তাকে খাবার খাওয়ার জন্য ডাক দিতে। আদ্রিয়ানের রুমে এসে যখন ডাকতে যাবে তখনই তার হাতে মেঘের ছবি দেখতে পায়। সৃষ্টি ভয় পেয়ে যায়। আদ্রিয়ান ছবিটা দেখেছে। আদ্রিয়ান সামনে তাকিয়ে দেখে
সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে, সৃষ্টি, এই ছবি কার? কোথাও এইটাই। আদ্রিয়ানের প্রশ্ন শুনে সৃষ্টি ভয় পেয়ে যায়। সে ভয় সামান্য শুকনো ঢোক গেলে আদ্রিয়ান মেঘের ছবি সৃষ্টিকে দেখায় আর বলে, ছবিতে থাকা মেয়েটা কে সৃষ্টি? ও কি কোনো আত্মীয় হয় আমাদের? আর আমার আলমারিতে ওর ছবি কি করছে? সৃষ্টি এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। তার হাতে থাকা মেঘের ছবি সৃষ্টি দেখে। ছবিটা অনেক পুরাতন, স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। মেঘের চেহারা কোনো অংশই বোঝা যাচ্ছে না, শুধু মেঘের দুই চোখ ছাড়া। আর দীর্ঘদিন আলমারিতে ছবি থাকার কারণে প্রায় অনেক অংশ ঝাপসা দেখা যাচ্ছে। আর আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বুঝতে পারে মেঘের চেহারার অংশ সে দেখতে পায়নি, শুধু সে তার চোখ দেখেছে, আর কিছুই না। সৃষ্টি আদ্রিয়ানকে মেঘের কথা বলে না, কারণ মেঘ আর তার এখন ডিভোর্স হয়ে গেছে, আর মেঘও দূরে চলে গেছে। এখন আদ্রিয়ানের মেঘের বিষয়ে না জানাই ভালো। সৃষ্টি মেঘের কথা আড়াল করে আদ্রিয়ানের প্রশ্ন মিথ্যে জবাব দেয়। ভাইয়া, এই ছবি আমাদের এক দূরের আত্মীয়ের। ছবিটা অনেক দিন আগে, হয়তো তোমার ঘরে তোমার আলমারিতে রেখে দিয়েছে। সৃষ্টির যুক্তিটা আদ্রিয়ানের বিশ্বাস হয়নি, তবে সেই ছবিটা নিয়ে বেশি ভাবে না। কে ছবিটা পাশে টেবিলে রেখে দেয়। তবে আদ্রিয়ান মুগ্ধ হয় ছবির মধ্যে থাকা নারী অস্পষ্ট আখি জোড়ার ওপর। আদ্রিয়ানের হৃদয়ে গহীনে এক বাসনা জাগে এ আগন্তুক নারীকে দেখার জন্য, যার চোখ এত সুন্দর, তার রূপ না জানি কতই সুন্দর হবে। আদ্রিয়ান তার ইচ্ছাকে দমিয়ে রাখে। সে আর ছবির দিকে ফিরিয়ে তাকায় না। সৃষ্টি এতক্ষণ আদ্রিয়ানকে আইমনে কিছু ভাবতে দেখে প্রশ্ন করে ওঠে, ভাইয়া, হঠাৎ করে কি এমন ভাবনায় ডুবে গেলে তুমি? নিচে চলো, আম্মু ডাকছে তোমাকে খাবার খাওয়ানোর জন্য। সৃষ্টির কথা শুনে আদ্রিয়ান ঘর থেকে বের হয়ে আসে। আদ্রিয়ান সৃষ্টির সাথে দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্য রুম থেকে বের হয়ে যায়। তালুকদার বাড়ির সকল সদস্য এখন দুপুরে খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে। তারা সকলে আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আদ্রিয়ান, তার পিছনে রয়েছে সৃষ্টি। আদ্রিয়ান টেবিলে এসে বসে রুহুল আমিন ও জুনায়েদ আগে থেকেই বসেছিল। নীলিমা বেগম আর শারলিন বেগম রান্নাঘর থেকে সকল খাবার নিয়ে আসে। টেবিলে সকলের সামনে সকল কিছু সাজিয়ে রাখে। খাবার টেবিলে প্রায় 20 রকমের রান্না দেখে আদ্রিয়ান অবাক হয়ে যায়। বলে, আম্মু, এত খাবার রান্না করছো কেন? এত খাবার খাওয়া কি সম্ভব? আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বলে ওঠে, ভাইয়া, আম্মু তো আরো রান্না করতে চেয়েছিল, তুমি বাড়িতে চলে এসেছো বলে রান্না করেনি, না হলে আজ 100-র বেশি খাবার রান্না করতো আম্মু। সৃষ্টির কথা শুনে শারলিন বেগম বলে, 7 বছর পর আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে, ওর জন্য 20 রকম রান্না করব না তো কি করব? আমেরিকায় থেকে ওই সব ইংরেজিদের খাবার খেয়ে দেখা কত শুকিয়ে গেছে। যতদিন বাংলাদেশে থাকবে আমার ছেলের জন্য আমি 20 পদই রান্না করব। বোন আর মায়ের ঝগড়া দেখে আদ্রিয়ান হাসে। বিদেশে থাকতে সে এই ছোট্ট ছোট ঝগড়া আর খুনসুটি ভীষণ মিস করেছে। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে খাবার খাওয়া শুরু করে দেয়। জামান সাহেব এখন বাড়ি ফিরেন নাই, তাই তাদের সাথে একসাথে বলে দুপুরে খাওয়া দাওয়া করতে পারেনি। অন্যদিকে মেঘ তার ফ্ল্যাটে যায়। 4 তলায় 2টা ফ্ল্যাট রয়েছে, একটা ভাড়া দেওয়া আর অন্যটায় থাকে মেঘ। মেঘের ওপরে ফ্ল্যাটে থাকে মধ্যবয়স্কী একজন মহিলা, তার স্বামী আর তাদের একমাত্র মেয়ে আবিহা। আবিহা এখন জাতীয় ভার্সিটিতে পড়াশোনা রয়েছে, তার পড়াশোনা প্রায় শেষের দিকে। মেঘ দরজা খুলে তার ফ্ল্যাটে প্রবেশ করে। ফ্ল্যাটে বেশ বড় আর ভীষণ পরিপাটি করে সাজানো। জামান সাহেব আগে থেকেই মেঘের প্রয়োজনীয় জিনিস ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করে রেখেছে।
মেঘের ফ্লাইটটা পছন্দ হয়েছে, তবে চারিদিকে কেমন জানি তার ফাঁকা ফাঁকা লাগছে। ভীষণ একাকিত্ব বোধ হয় মেঘের। তবে মেঘ তো সারা জীবন একাই ছিল, তার সঙ্গে তো কেউ কখনো ছিল না। মেঘ দীর্ঘশ্বাস ছাড়ে, এরপর তার ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটে ভিতরে চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। দুপুরে খাবারের সময় হয়ে গেছে আর প্রচুর ক্ষুধাও লেগেছে মেঘের, কিন্তু সে এখন কোথা থেকে খাবার পাবে? রান্নাঘরের দিকে এগিয়ে যায় মেঘ। যদি রান্নাঘরের বাজার রাখা থাকে তবে সিম্পল সাধারণ কিছু রান্না করে খেয়ে নেবে। রান্নাঘরে যাওয়ার আগেই মেঘের ফ্ল্যাটের দরজার বেল বেজে ওঠে। মেঘ দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই তার দিকে খাবারের বাটি এগিয়ে দেয় আবিহা। মেঘ প্রথমে আবিহাকে চিনতে পারেনি, পরে আবিহা তার পরিচয় দেয়। আবিহা বলে, আমার নাম আবিহা, তোমার পাশের ফ্ল্যাটে আমি থাকি। এখন দুপুরে খাওয়া সময়, তুমি হয়তো কিছু খাও না, তাই আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে। আবিহা হাতে খাবার দেখে মেঘ খুশি হয়ে যাক, তাকে এখন রান্না করতে হবে না। এত সময় জার্নি করে এসে তার রান্না করতে ইচ্ছা করছিল না। আবিহা যখন খাবার নিয়ে এসেছে তখন তাকে আর দুপুরে রান্না করতে হবে না। মেঘ আবিহাকে ধন্যবাদ জানায় এবং তাকে ফ্ল্যাটের ভিতরে আসতে বলে। তবে আবিহার জরুরি কাজ থাকায় সে আর ফ্ল্যাটের ভিতরে আসে না। আবিহা চলে যাওয়ার পর মেঘ খাবার নিয়ে ভিতরে চলে আসে। দুপুরে খাবার খেয়ে নেয়। আবিহার মায়ের রান্না হাত অনেক খাবার, ভীষণ সুস্বাদু হয়ে খাবারটা। সময় রাত 9টা। রাত প্রায় 9টার সময় জামান সাহেব বাড়িতে ফিরে আসেন। এরপর ফ্রেশ হয়ে রাতের খাবার খান। জামান সাহেব যখন খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আছেন, শারলিন বেগমের কাছ থেকে আদ্রিয়ানের বাড়ি ফেরার কথা শুনেছেন। তবে উনি রুমে গিয়ে আদ্রিয়ানের সাথে দেখা করেননি। জামান সাহেবের বাড়ি ফেরার কথা শুনে আদ্রিয়ান নিজ রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে জামান সাহেবকে দেখে আদ্রতার পাশে গিয়ে বসে। আদ্রিয়ান বলে, কেমন আছেন আব্বু? আদ্রিয়ানের প্রশ্ন শুনে জামান সাহেব ছোট্ট করে উত্তর দেয়, ভালো। দেশে কতদিন থাকার পরিকল্পনা আছে তোমার? দেশে খুব বেশি দিনই থাকবো না, মাত্র ওই পিএইচডি করলাম, এখনো হাসপাতালে জয়েন করা হয়নি। সামনের সপ্তাহে আমার জয়েনিং। 1 সপ্তাহের মধ্যেই আবার আমেরিকায় ফিরে যেতে হবে আমার। আদ্রিয়ানের কথা জামান সাহেব শান্ত হয়ে শোনেন। এরপর বলেন, সারা জীবন কি আমেরিকায় থাকার পরিকল্পনা করে রেখেছেন নাকি? আদ্রিয়ান উত্তর দেয়, না, সারা জীবন না, তবে যতদিন না কেরিয়ার সেট হচ্ছে ততদিন আমেরিকায় থাকতে হবে। জামান সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে যান। এরপর রুমে যাওয়ার দিকে পা বাড়ায়। জামান সাহেব বলে, আদ্রিয়ান, জীবন তোমার, কেরিয়ারও তোমার, তুমি যা সিদ্ধান্তে নিবে তাই হবে। আমি আর কি বলবো। জামান সাহেব চলে যান। আদ্রিয়ান কিছু সময় ড্রয়িং রুমে শান্ত হয়ে বসে থাকে। জামান সাহেবের এমন ব্যবহারের কারণ সে জানে, তবে কিছু বলে না। আদ্রিয়ান কিছু সময় পর তার রুমে ফিরে আসে। রাত প্রায় 10টা। তালুকদার বাড়ির সকলে এখন আদ্রিয়ানের রুমের ভিতরে, কারণ আমেরিকা থেকে নিয়ে আসা সকল গিফট পরিবারের সকলে দিচ্ছে আদ্রিয়ান। জুনায়েদ চিশতি, শারলিন বেগম, রুহুল আমিন, নীলিমা সকলে তাদের গিফট পেয়ে খুশি। তখনই আদ্রিয়ানের রুমে প্রবেশ করে জামান সাহেব। জামান সাহেবকে দেখে আদ্রিয়ান বলে, আব্বু তুমি? জামান সাহেব বাড়ির সকলের দিকে তাকায়। এরপর আদ্রিয়ানের রুমের ভেতরে প্রবেশ করে। জামান সাহেব গম্ভীর গলায় বলে, তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার। আদ্রিয়ান, জামান সাহেবের সাথে আদ্রিয়ানের প্রায় 1 ঘন্টা আগে দেখা হয়েছে। তখন জামান সাহেব তাকে কিছুই বলেনি।
হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে হয়ে গেল। আদ্রিয়ান বলে, আব্বু বলেন, কি কথা? জামান সাহেব দেওয়াল ঝুলন্ত আদ্রিয়ানের ছবির কাছে যায়। ছবির নিচে টেবিলে ডয়ারে ডিভোর্স পেপার রাখা, যেখানে মেঘের সাইন করা। জামান সাহেব ডয়ার থেকে ডিভোর্স পেপার বাহির করেন। জামান সাহেবের হাতে থাকা কাগজটা যে ডিভোর্স পেপার তা শারলিন বেগম জানে। শারলিন বেগম চান না আদ্র আর মেঘের ডিভোর্স হোক। বিয়েটা কোনো ছেলে খেলা বা মজা নয়। আদ্রিয়ান যতই মেঘকে স্ত্রী হিসেবে না মেনে নেয়, কিন্তু সত্যি একটাই, মেঘ তার বিবাহিত স্ত্রী। জামান সাহেব ডিভোর্স পেপার নিয়ে এগিয়ে আসেন আদ্রিয়ানের কাছে। মেঘ যে এখানে পেপার রেখেছে তা জামান সাহেব জানেন। জামান সাহেব বলে, এই নাও ডিভোর্স পেপার আদ্রিয়ান। তোমার বিদেশ থেকে ফিরে আসা অন্যতম শর্ত ছিল এই ডিভোর্স। ও মেঘের নাম নেই না। আগে ডিভোর্স পেপারে সাইন করে বাড়ি ছেড়ে চলে গেছে, এখন তুমিও সাইন করে বিয়ের থেকে নিজেকে মুক্ত করে নাও। আদ্রিয়ান ভাবে নাই জামান সাহেব তাকে ডিভোর্সের কথা বলবে, তবে সে খুশি হয়, কারণ এই জোরপূর্বক বিয়ের থেকে মুক্তি চায় তার। আদ্রিয়ান ডিভোর্স পেপার হাতে নেয়। তার চোখ যায় সেখানে সাইন করে মেয়ের লেখার দিকে, যার নাম মালিহা। মেঘের সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ। তার বাবা তাকে ভালোবেসে মালিহা বা মেঘ উভয় নামই ডাকত। স্কুল, কলেজ সহ জাতীয় আইডি সব জায়গায় মালিহা তার নাম। তাই মেঘ মালিহা নাম দিয়ে সাইন করেছে। আদ্রিয়ান নামটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে তার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম মালিহা, যদিও তাকে সে কখনো দেখেনি আর দেখার ইচ্ছাও নাই তার। আদ্রিয়ান ডিভোর্স পেপার হাতে নেয়। জামান সাহেব তার হাতে কলম দেয়। শারলিন বেগম কিছুতেই এই ডিভোর্স হাতে নেবে না, অসম্ভব। তালুকদার বাড়ির বড় বউ মেঘ, একমাত্র মেঘের যোগ্যতা আছে এই তালুকদার বাড়ির আর তার ছেলেকে সামলানো। শারলিন বেগমকে কিছু একটা করে এই ডিভোর্স হওয়া থেকে আটকাতে হবে। আদ্রিয়ান ডিভোর্স পেপার টেবিলে রাখে, এরপর নিচু হয়ে বসে সাইন করার জন্য কলম নিয়ে যার পেপারের কাছে। আদ্রিয়ান কাগজে মেঘের পাশে তার সাইন করে আদ্রিয়ান হাঁটু নিচু করে টেবিলের কাছে বসে। টেবিলে এখন পানির গ্লাস আর কাগজ ছাড়া আর কিছুই নাই। আমেরিকা থেকে বাংলাদেশে আসার সময় প্রায় অনেকটা এতটুকু সময় জার্নি করে আসার পর আদ্রিয়ানের প্রচুর মাথা ব্যথা করছিল, যার জন্য সে মাথা ব্যথার ওষুধ খায়। ওষুধ খাওয়া শেষ করে পানির গ্লাসটা টেবিলের ওপর রাখে, যা কিছুক্ষণ পূর্বের ঘটনা। শারলিন বেগমের নজর যায় পানির গ্লাসের ওপর। আদ্রিয়ান প্রায়ই সাইন করে ফেলবে, তখনই শারলিন বেগম খুব সাবধানে তার হাত দিয়ে পানির গ্লাস ডিভোর্স পেপারের উপর ফেলে দেয়। আদ্রিয়ান পেপার সাইন করার আগেই পানি দিয়ে সম্পূর্ণ কাগজ ভিজে যায়। হঠাৎ এমন আকস্মিক পানি পড়ে যাওয়ার আদ্রিয়ান সহ বাড়ির সকলে অবাক হয়ে যায়। আদ্রিয়ান সাইন করা থামিয়ে ডিভোর্স পেপার হাতে নেয়। পানি দিয়ে ভিজে যাওয়ার কারণে কাগজ ছিঁড়ে যায়। জামান সাহেব সবটা দেখে। উনি জানেন পানিটা শারলিন বেগম ইচ্ছাকৃতভাবেই ফেলেছে। জামান সাহেব রাগের দৃষ্টিতে শারলিন বেগমের দিকে তাকায়। শারলিন বেগম যদিও কিছুটা ভয় পায়, তবে উনি মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স হওয়ার থেকে আটকাতে পেরে খুশি হন। সৃষ্টিও জানে ডিভোর্সের কাগজে পানি শারলিন বেগম ফেলেছেন, তবুও সে পরিস্থিতি সামাল দিতে বলে, ডিভোর্স পেপার পানি পড়ে ছিঁড়ে গেছে, এখন তো আদ্র ভাইয়ের ডিভোর্স দিতে পারবে না। ভাইয়ের এখন আর কি ডিভোর্স হবে না। সৃষ্টির কথা শুনে জামান সাহেব রাগী কণ্ঠে বলে ওঠে, একটা ডিভোর্স পেপার ছিঁড়ে গিয়েছে তো কি হয়েছে? আমি কালকে উকিলকে বলবো নতুন কাগজ তৈরি করতে। আদ্রিয়ান আর মালিহার ডিভোর্স অবশ্যই হবে। জামান সাহেবের কথা শুনে শারলিন বেগম বলে, আবার নতুন করে ডিভোর্স পেপার তৈরি করার কি দরকার?
ও মেঘ, যখন এই বাড়ি ছেড়ে আর আদরের জীবন থেকে চলেই গেছে, তখন আর ডিভোর্স দেওয়ার কি দরকার? যদি ভবিষ্যতে টাকার লোভে ও আবার আদরের বইয়ের অধিকার নিয়ে এ বাড়িতে আসে, তখন ডিভোর্স দিলেই হবে। এখন আর এইসব ঝামেলা করা প্রয়োজন নয়। শার্লিন বেগমের কথায় সম্মতি জানায় আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, আম্মু যা বলেছে তার সঠিক। মালিহা যখন এবার বাড়ি ছেড়ে চলে গেছে, তখন আর ডিভোর্স দেওয়া প্রয়োজনীয় বা কি? তবে বিয়ের সময় যে কাবিন ধার্য করা হয়েছিল তার সম্পূর্ণ টাকা ওকে দেওয়া হবে। খুব শীঘ্রই আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। এখন ডিভোর্সের বিষয় নিয়ে আর কথা না বাড়ায়। আদ্রিয়ানের কথা শুনে জামান সাহেব তার রুম থেকে বের হয়ে যায়। তালুকদার বাড়ির সকলে আদ্রিয়ানের রুমে বসে কিছু সময় আড্ডা দেয়। এরপর রাত 11টার সময় সকলে তাদের রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। আদ্রিয়ানও তার রুমের দরজা আর লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে মেঘ রাত 7টার দিকে তার রাতের খাবার রান্না করে। এখন সে বই নিয়ে টেবিলে বসে আছে। যদিও মেঘের অ্যাডমিশন টেস্ট শেষ, কাল তার ভর্তি। রাত জেগে এত সময় পড়ার প্রয়োজন নাই। তবে যদি অগ্রিম কিছু পড়া শেষ করে রাখে তবে তা ভালোই হবে। আর কাল ভর্তি হলে পরশু থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। তখন পড়াশোনার চাপ বেড়ে যাবে, যার জন্য কিছু অধ্যায় এখন পড়ে নিতে পারলে ভবিষ্যতে পড়ার চাপ কমে যাবে। রাত 11:10। জামান সাহেব তার রুমে পায়চারি করছে। আদ্রিয়ান আর মেঘের ডিভোর্স হয়নি। এইটা মূলত তার অশান্তির মূল কারণ। মেঘ এখন আদ্রিয়ানের স্ত্রী। ইসলামী শরীয়তে বা আইনিভাবে তাদের তালাক হয়নি। তালুকদার বাড়ির সকল চায় মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স না হোক, তারা একসাথে সংসার করুক। কিন্তু এইটা কি কখনো সম্ভব? আদ্রিয়ান কি মেঘকে কোনোদিনও তার বউ হিসাবে মেনে নেবে? আর 1 সপ্তাহ পর আদ্রিয়ান আমেরিকায় চলে যাবে তার কেরিয়ার সেটেল করার জন্য। বাংলাদেশে কবে ফিরবে তার কোনো ঠিক নাই। আর আমেরিকায় থাকা অবস্থায় যদি আদ্রিয়ান কোনো নারীকে পছন্দ করে, বিয়ে করে ফেলে, তখন মেঘের কি হবে? মেঘ তো তার স্ত্রী। আর মেঘ কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে? ডক্টরি পড়া শেষ করে মেঘ ডক্টর হবে, ডক্টর হয়ে চাকরি করবে। এইটাই জামান সাহেব চায়। কিন্তু এর জন্য কি মেঘ কখন বিয়ে করবে? ওর কি স্বামী সংসার করার স্বপ্ন থাকতে পারে না? সারা জীবন কি মেঘ একাই থাকবে? যদিও মেঘ অনেক স্ট্রং, তবে বর্তমান সমাজে নারীর চলার জন্য একজন পুরুষের সহায়তা অবশ্যই প্রয়োজন। আর জামান সাহেব নিশ্চয় চিরকাল বেঁচে থাকবেন না। উনি মারা যাওয়ার পর মেঘকে কে আগলে রাখবে? ভবিষ্যতে যদি মেঘের বিয়ে কি করে হবে? যদি তার সাথে আদ্রিয়ানের ডিভোর্স না হয়, স্বামী থেকে তালাক না দিয়ে অন্য পুরুষের বিয়ে করা কি উচিত? এটাই কি অন্যায় বা অপরাধ হবে না? যতই হোক আদ্রিয়ান তার স্বামী, বিয়ে হয়েছে তাদের ছোটবেলায়। বাধ্য হয়ে বিয়ের ঘটনায় মেঘ আর আদ্রিয়ান দুজনেই জীবন নষ্ট হয়ে গেছে। কিন্তু তাদের ভবিষ্যতে নষ্ট হতে জামান সাহেব দিবে না, কখনোই না। 7 দিনের মধ্যে হয়তো ডিভোর্স পেপার রেডি হওয়া সম্ভব নয়, তবে তাদের ডিভোর্স ভবিষ্যতে হলেও হবে। মেঘের পড়াশোনা শেষ হলো, আদ্রিয়ানের সাথে মেঘের ডিভোর্স হবে। ডিভোর্সের পর নতুন করে মেঘকে বিয়ে দেবেন উনি। একজন যোগ্য পাত্রের হাতে মেঘকে তুলে দিবেন। তবে মেঘ এখন যাবেন, তার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে গেছে। আদ্রিয়ান তার ইচ্ছায় ডিভোর্স পেপার সাইন করেছে। এইটাই মিথ্যা হলেও জামিন সাহেব চায় মেঘ এইটাই সত্যি বলে জানো। ডিভোর্সের কথা শুনে মেঘ আদ্রিয়ানকে প্রচুর ঘৃণা করবে, তার স্মৃতি মনকে মুছে ফেলবে। মেঘ শুধু তার পড়াশোনা আর কেরিয়ার কথা ভাববে। আর আদ্রিয়ান কখন জানবে না মেঘ তার বউ। মেঘের পরিচয় যাতে কখনো আদ্রিয়ানের সামনে না আসে, এই চেষ্টায় জামান সাহেব করবেন।
জামান সাহেব তার পকেট থেকে ফোন বের করে মেঘকে কল করে। মেঘ এখন টেবিলে বসে পড়াশোনা করছিল। হঠাৎ করে ফোনের রিং করার শব্দ শুনে সে সেদিকে তাকায়। ফোনের স্ক্রিনে জামান সাহেবের নাম্বার দেখে মেঘ ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম বড় আব্বু। জামান সাহেব উত্তর দেন, ওয়ালাইকুম আসসালাম। মেঘ ফ্ল্যাট একা থাকতে কি ভয় করছে? মেঘের যদিও কিছুটা ভয় করেছিল একা থাকতে, তবে সে মিথ্যা বলে না। বড় আব্বু ভয় করছে না। আচ্ছা তুমি কেমন আছো? বড় আব্বু আর সৃষ্টি ওরা কেমন আছে? সকালে খুব ভালো আছে, আর তোমাকে ভীষণ মিস করছে সবাই। জামান সাহেব মেঘের সাথে অন্য বিষয় নিয়ে কিছু কথা বললেন। এরপর উনি আদ্রিয়ানের বাড়ি ফেরার কথা মেঘকে বলে। মেঘ আজ আদ্রিয়ান বাড়িতে ফিরে এসেছে। ও ডিভোর্স পেপার সাইন করে দিয়েছে। কাল উকিলের কাছে কাগজপত্র জমা দেব। খুব শীঘ্রই তোমার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে যাবে। আদ্রিয়ানের বাড়ি ফিরে আসা আর ডিভোর্স দুইটাই শব্দ শুনে মেঘ চুপ হয়ে যায়। আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েছে কথাটা বিশ্বাস হয় মেঘের। মেঘের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ে। মেঘ শান্ত হয়ে বলে, ও তোমার যা ইচ্ছা তাই কর বড় আব্বু, আমি এইসব বিষয়ে কিছু জানতে চাই না। জামান সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে, কিন্তু উনি অপকারক। মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায় তবে সে তার ভবিষ্যৎ জীবনের ওপর মনোযোগ দিতে পারবে না। এখন শুধু তার পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভাবা উচিত। আদ্রিয়ানকে যত ঘৃণা করবে তত মেঘ তার কেরিয়ারের উন্নতি করবে। জামান সাহেব ফোন রেখে দেয়। এরপর উনি একটা দীর্ঘ শ্বাস ছাড়েন। রাত অনেক হয়ে গেছে, যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। শারলিন বেগম মেঘকে বলা জামান সাহেবের সব কথা শোনেন, তবে কিছু বলেন না। অপরপক্ষে মেঘের চোখ বেয়ে অনবরত পানি ফোঁটা গড়িয়ে পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। পড়াশোনায় আর মনোযোগ বসাতে পারেনি, যার জন্য টেবিল থেকে উঠে পড়ে। বিছানায় শুয়ে আদ্রিয়ানের কথা ভাবছে। আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ, তার প্রতি কোনো অধিকার আর মেঘেরই রইল না। যদিও কখনো ছিল না। মেঘ সিদ্ধান্ত নেয়, যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েছে তখন আর তার কথা সে ভাববে না। জামান সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে, কিন্তু উনি অপকারক। মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায় তবে সে তার ভবিষ্যৎ জীবনের ওপর মনোযোগ দিতে পারবে না। এখন শুধু তার পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভাবা উচিত। আদ্রিয়ানকে যত ঘৃণা করবে তত মেঘ তার কেরিয়ারের উন্নতি করবে। জামান সাহেব ফোন রেখে দেয়। এরপর উনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রাত অনেক হয়ে গেছে, যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। শারলিন বেগম মেঘকে বলার জামান সাহেবের সব কথা শুনেন, তবে কিছু বলেন না। অপরপক্ষে মেঘের চোখ বেয়ে অনবরত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। পড়াশোনায় আর মনোযোগ বসাতে পারেনি, যার জন্য টেবিলে থেকে উঠে পড়ে। বিছানায় শুয়ে আদ্রিয়ানের কথা ভাবছে। আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ, তার প্রতি কোনো অধিকার আর মেঘের রইল না। যদিও কখন ছিল না। মেঘ সিদ্ধান্ত নেয়, যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েছে তখন আর তার কথা সে ভাবে না। আদ্রিয়ান নামক মানুষটার নাম তার স্মৃতির পাতায় থেকে মুছে ফেলবে। এখন শুধু সে তার কেরিয়ার আর তার বাবার স্বপ্ন ডক্টর হওয়ার উপর মনোযোগ দিবে। প্রায় 3 দিন পর মেঘ মেডিকেলে ভর্তি হয়। এরপর থেকে তার নিয়মিত ক্লাস শুরু হয়। প্রতিদিন ক্লাস, প্রাইভেট আর বাসা, এইটাই এখন মেঘের জীবন। সারাদিন ক্লাস শেষ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। এরপর রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। 7 দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিল আদ্রিয়ান।
তার ছুটির মেয়াদ শেষ হবার পর সে চলে যায় আমেরিকায়। তালুকদার বাড়ির সকলে তাকে থেকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আদ্রিয়ান কারো কথা শুনে নাই। তার কেরিয়ার তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 1 বছর পর মেঘ আর ভীষণ খুশি, কারণ সে স্কলারশিপ পেয়েছে বিদেশে যাওয়ার জন্য। ময়মনসিংহ মেডিকেলে প্রতি বছর মেধাবী স্টুডেন্টের জন্য স্কলারশিপ বিদেশে পড়ার সুযোগ থাকে। মেঘ স্কলারশিপ পেয়েছে, এখন সে পিএইচডি করার জন্য বিদেশে যেতে পারবে। জামান সাহেব যখন মেঘের স্কলারশিপের কথা শোনেন তখন উনি ভীষণ খুশি হয়। তবে মেঘ স্কলারশিপে পড়াশোনা করতে যাবে আমেরিকায়। কথাটা শুনে জামান সাহেব নিষেধ করে দেন মেঘকে, কারণ আমেরিকায় আদ্রিয়ান রয়েছে। জামান সাহেব যখন মেঘকে আমেরিকায় যাওয়ার জন্য নিষেধ করে দেয় তখন মেঘের মন খারাপ হয়ে যায়। জামান সাহেব চায় না আমেরিকায় গিয়ে মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হোক। আদ্রিয়ান আর মেঘ দুজনেই ডক্টর, তাই ভবিষ্যতে তাদের দেখা হওয়া অসম্ভব কিছু নয়। যদিও আদ্রিয়ান মেঘকে প্রথম দেখায় চিনতে পারবে না, কিন্তু মেঘ তো পারবে। যদি একবার মেঘ আদ্রিয়ানকে দেখে তখন মেঘ কি পারবে আদ্রিয়ানের থেকে দূরে থাকতে, আদ্রিয়ানকে ভুলে তার পড়াশোনায় মনোযোগ দিতে? না, মেঘ পারবে না। মেঘের মন তখন সবসময় আদ্রিয়ানের কথা ভাববে, যার ফলে সে তার কেরিয়ার ধ্বংস করে দিবে। জামান সাহেব নিষেধ করে দেওয়ার পর মেঘ তাকে অনেক কিছু বোঝায়, যে সে তার বান্ধবীর বাসায় থাকবে, অন্য কোথাও যাবে না, শুধু হাসপাতাল আর বাসা। প্রায় 9 দিন পর জামান সাহেব মেঘকে আমেরিকা যাওয়ার অনুমতি দেয়, কারণ মেঘ তার বান্ধবীর বাসায় থাকবে বলে। আর মেঘ খুব শান্ত আর ভদ্র মেয়ে, কোথাও ঘোরাঘুরি করার অভ্যাস তার নেই। আর আমেরিকা অনেক বড় শহর, সেখানে হাজার হাজার হাসপাতাল রয়েছে। আদ্রিয়ান আর মেঘের দেখাও নাও হতে পারে। আর মেঘ যাবে যে আদ্রিয়ানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তাই আদ্রিয়ানের সাথে যদি তার দেখাও হয় তবে আদ্রিয়ানের থেকে দূরে থাকবে, তাকে ইগনোর করবে। মেঘের আত্মসম্মান বোধ রয়েছে। আমেরিকায় মেঘ তার বান্ধবী আবিহার বাসায় থাকবে। মেঘের পাশের ফ্ল্যাটে যে মেয়ে থাকতো তার নামই ছিল আবিহা। আবিহা আর তার পরিবার বাংলাদেশে থাকতো, তবে গত 6 মাস আগে তারা আমেরিকায় চলে গেছে, কারণ আবিহার বাবার ব্যবসার জন্য তাদের সেখানে থাকতে হবে। তবে এই কয়েকদিনের মধ্যে আবিহা আর মেঘ খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, যেহেতু তারা সমবয়সী আর একই ফ্ল্যাটে থাকতো। তবে আবিহা আমেরিকায় যাওয়ার পর মেঘা তার মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়, কিন্তু তারা নিয়মিত ফোনে কথা বলতো, মেসেজ করতো একে অপরকে। মেঘের স্কলারশিপের কথা শুনে আবিহা অনেক খুশি হয়, তাকে অভিনন্দন জানায়। মেঘ যখন কোথায় থাকবে বলে চিন্তা করছিল, তখন আবিহা তাকে তার বাসায় থাকার কথা বলে। মেঘ প্রথমে রাজি হয়নি এমন করে অন্যের বাসায় থাকার ব্যাপারে, কিন্তু আবিহা বারবার বলায় সে রাজি হয়ে যায়। আজ বৃহস্পতিবার মেঘ আমেরিকায় যাবে। তার ব্যাগপত্র সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। জামান সাহেব সহ তালুকদার বাড়ির সকলে এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করছে। মেঘ সবকিছু রেডি করে তার বাসা থেকে বের হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য। মেডিকেলে ভর্তি হওয়ার পর মেঘ আর কখন তালুকদার বাড়িতে যায়নি। তবে সৃষ্টি, শার্লিন বেগম আর নীলিমা বেগম মাসে 1-2 বার এসে তাকে দেখে যেত। জামান সাহেব প্রতি সপ্তাহে অবশ্যই আসতো, আর ফোনে সকলের সাথে যোগাযোগ ছিল তার। গাড়িতে বসে আছে মেঘ, তখনই তাকে কল দেয় আবিহা। মেঘ কল রিসিভ করে। অপর পাশ থেকে আবিহা বলে উঠল, মেঘ তুই কি রওনা দিয়েছিস? হোম, গাড়ি করে এয়ারপোর্টে যাচ্ছি, বিকাল দিক ফ্লাইটে উঠব, কিন্তু বিমানবন্দর থেকে আমাকে রিসিভ করবে কে? তোকে রিসিভ করার জন্য লোক পাঠিয়ে দেব,
হয় কারান আসবে, না হয় অন্য কেউ। ওকে ওকে সাবধানে আসবি। আর প্রথমবার বিমানে উঠেছিস বলে ভয় পাবি না কিন্তু। মেঘার কিছু সময় আবিয়ার সাথে কথা বলে। কাল আবিয়ার এনগেজমেন্ট, তার বিয়ে হবে কারার নামে একজনের সাথে। কারণ আর আবিয়া একই রিলেস্টেজ হবে, যার জন্য তাদের পরিবার রিসেন্টেন্ট অবস্থা করছে। কারণ তার বাবা মা আর তার ফুফাতো ভাই এক বাসায় থাকে, কিন্তু কারণের এই ফুফাতো ভাই আর কেউ না বরং আদ্রিয়ান রেদওয়ান। আর জামান সাহেব বলেন কারণের ফুফা শারলিন বেগম তার ফুপি। জামান সাহেব আর কারণের বাবার মধ্যে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা হয়েছিল, তবে শারলিন বেগম তার ভাইয়ের সাথে নিয়মিত কথা বলে। আর আদ্রিয়ান যখন রাগ করে বিদেশে যাওয়ার জেদ ধরে, তখন উনি আদ্রিয়ানকে তার মামার বাসায় পাঠিয়ে দেন। কারণের মা বাবা মেঘের বিষয়ে কিছু জানেন না, কারণ শারলিন বেগম তাদের কিছু বলেন না মেঘের বিষয়ে। তারা এত বছরের মধ্যেও কখন বাংলাদেশে আসেনি, তাই মেঘকে তালুকদার বাড়িতে দেখেনি। আদ্রিয়ানের বিয়ের ব্যাপারটা শারলিন বেগম লুকিয়ে রাখছেন। তারা শুধু জানে আদ্রিয়ান পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছে। মেঘের সাথে কথা বলা শেষ করে আবিয়া ফোন রাখে। এয়ারপোর্টে থেকে মেঘকে রিসিভ করতে কাকে পাঠানো তাই ভাবছে। কারণ সহ বাড়ির সকলে বিয়ে কাজে বিজি, যদিও তাদের বিয়ের সকল দায়িত্ব ইভেন্ট ম্যানেজারকে দেওয়া হয়েছে। আবিয়া নিজে গিয়েও মেঘকে রিসিভ করতে পারবে না। আবিয়া চিন্তায় এই নিয়ে চিন্তা করছিল। আদ্রিয়ান রিসেন্টলি পরাকৃত রুমে বসেছিল। কারণের বিয়ের জন্য হাসপাতাল থেকে কিছুদিনের লিভ নিয়েছে। আদ্রিয়ান তার ল্যাপটপে ডক্টরি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখছিল। তখনই তার রুমে আসে আবিহা। আদ্রিয়ান আবিহাকে দেখে ল্যাপটপ রেখে আবিহার দিকে তাকিয়ে বলে, আবিহা তুমি হঠাৎ আমার রুমে? আবিহা সাধারণ খুব একটা আদ্রিয়ানের সাথে কথা বলে না, কারণ আদ্রিয়ান রাগী আর গম্ভীর হয়ে থাকে, যার কারণে আবিহা তাকে ভয় পায়। আর আদ্রিয়ান সবসময় তার কাজ হাসপাতাল আর ডক্টরি নিয়ে বিজি থাকে, যার কারণে আবিহার সাথে খুব একটা কথা হয়নি তার। আবিহা কিছুটা স্তব্ধতা নিয়ে বলে, আসলে আদ্র ভাইয়া, আপনি কি বিকালে ফ্রি থাকবেন? বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে আমার এক বন্ধু পড়াশোনা করার জন্য আমেরিকায় আসবে। ওকে বিমানবন্দর থেকেও রিসিভ করতে হবে। আমি যেতাম, কিন্তু বিয়ের সকল কাজের জন্য যেতে পারছি না। যদি আপনি একটু ওকে রিসিভ করে নিয়ে আসতেন। আবিহা কথায় আদ্রিয়ান সম্মতি দেয়। আদ্রিয়ান বলে, ওকে নো প্রবলেম, বিকেলে আমি ফ্রি থাকলে অবশ্যই তোমার বন্ধুকে এয়ারপোর্টে থেকে রিসিভ করে নিয়ে আসবো। আবিহা খুশি হয়ে যায়। আবিহা ছোট করে বলে, ধন্যবাদ আদ্র ভাইয়া। আবিহা আদ্রিয়ানের রুম থেকে চলে যায়। আদ্রিয়ান আবার তার কাজে মনোযোগ দেয়। অন্যদিকে মেঘ বিমানবন্দরে পৌঁছে যায়। তালুকদার বাড়ির সকলে সেখানে অপেক্ষা করছে তার জন্য। মেঘ সবার সাথে কথা বলে, তাদের থেকে বিদায় নেয়। জামান সাহেব মেঘের মাথায় হাত রেখে তাকে দোয়া করে। শারলিন বেগমও মেঘকে রিসিভ সূরা পড়ে ফু দেয়। মেঘ সবার থেকে বিদায় নেওয়া শেষে বিমানে উঠে পড়ে। মেঘ বিমানে ওঠার পর আবিহা তাকে মেসেজ দেয়। আমেরিকায় এয়ারপোর্টে তাকে রিসিভ করতে তার ভাসুর আন যাবে। আদ্রিয়ান রেদওয়ান, শর্ট ফর্ম আন। ডক্টর আন বা এয়ার দুইটাই নামই সকলে তাকে চেনে, যার জন্য আবিহা এ নামই বলে। মেঘ মেসেজটা দেখে সাইলেন্ট করে রাখে, যেহেতু সেই বিমানে উঠেছে বিকাল প্রায় 4:30। দীর্ঘ 7 ঘন্টা পর ফ্লাইটে করে মেঘ আমেরিকায় পৌঁছায়। মেঘ বিমান থেকে নেমে বিমানবন্দরের ভিতরে যায়। প্রথমবার বিমানে ওঠার কারণে তার মধ্যে কিছুটা ভয় কাজ করছিল। বিমানবন্দরের আশেপাশে সকল মানুষ বিদেশি,
সকলে সাদা চামড়ায় মানুষ। মেঘের মনে পড়ে তাকে রিসিভ করার জন্য আর নামে একজন আসবে। মেঘ বিমানবন্দর থেকে বাহির হয়ে খুঁজতে থাকে। হঠাৎ করে দাঁড়িয়ে থাকা এক পুরুষের দিকে তার নজর যায়, যে পিছনের দিকে পিট করে ফোনে কথা বলছে, যার বয়স আনুমানিক 26 বা 27 বছর হবে। মেঘ এগিয়ে যায় তার কাছে। মানুষটার চুল সহ দৈহিক গঠন দেখে বাঙালি মনে হচ্ছে তার। মেঘ তার পিছনে দাঁড়ায়, এরপর শান্ত হয়ে বলে, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার আন? মেঘের শীতল কণ্ঠে শুনে পিছনে ঘুরে থাকা মানুষটা তার দিকে ফিরে তাকায়। মেঘ অবাক হয়ে বলে, আপনি? চলবে। নেক্সট পার্ট শুনতে চাইলে আমার চ্যানেলের বেল আইকনটি ক্লিক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।